আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। দেখতে দেখতে 16 মাস পার করে ফেললেন ডক্টর ইউনূস। তার প্ল্যান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এতদিন 16 মাস যে তিনি ক্ষমতা চালালেন, ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও তিনি মোটামুটি উতরে গেছেন। কিন্তু এখন কি তিনি পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন, নাকি তার আগেই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে? ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আপনারা জানেন গত বছরের 8ই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে 5 বছর 10 বছর, এমনকি তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো 50 বছর ক্ষমতায় থাকুক। তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে। কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন, তাহলে বাংলাদেশে ইউনূস গংয়ের কি অবস্থা হতো, এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে। যাক, ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলো থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবেন। কিন্তু তখন ইউনূস লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না। আমরা বলছি হয়, তারা বলছে হয় না। কিন্তু বাস্তবতাটা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল, এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই, আর একটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে। এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেক দিন ছিল। আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন, তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন। তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসের যদি আমরা তাকাই, বিশেষ করে আমেরিকান যারা কাজ করত, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল, তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে। এখন এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মতো কয়েকজন আছে। এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত নভেম্বর, পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশ এবং কিছুটা আমেরিকায় এই 4টি দেশে সিরিজ বৈঠক হয়েছে, এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিংগুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত, এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হয়েছে, এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি, আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি, সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো। সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের। তো কি হবে বাংলাদেশের ব্যাপারে, এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে। এবং এটি চূড়ান্ত করার পরে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় তখন দিন, তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন। এবং সেই
সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে। আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না যে এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে, এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে। একটা কমন, এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল, এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন, এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। তার আগে কদিন আগে এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম, যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন। সেই দূত আসলে দুজন আসছেন। সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টেট সেক্রেটারি পল কাপুর, এবং ওই সার্জিও গার্ড, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত। তারা আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ডক্টর ইউনূস তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়েই দেখবেন। এর আগে আপনারা জানেন যে গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন, ট্রাম্পের সাথে মিটিং করেছেন। সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে, যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে আমেরিকা। কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে, ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করছিলাম। একদিকে আমেরিকা, আরেকদিকে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ, যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায়। এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত। এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে। তো একজন কূটনীতিক খুব চমৎকারভাবে এটি বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল, আর ভারত হলো তাদের বন্ধু। স্বভাবতই যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে। ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না, এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে, এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এবং ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা, তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল, বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেখানে তিনি ডক্টর ইউনূসের সম্পর্কে বলেছেন 7 মাস তার সাথে যোগাযোগ নেই, এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন। তো সেটা অবশ্যই ইউনূস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল। কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি। আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চবাচ্য করলেন না। আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতায় হয়েছে, সেখানে তারা অসহায়, তাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম, আমি দুঃখিত। আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা, কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে। এর বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন, কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না। সুতরাং এই মুহূর্তে
আহ, সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইউনূসের অধীনে হবে না, সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে। এর মধ্যে ছোট্ট দুটো আপডেট আছে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন, কিন্তু তিনি মাঝে মধ্যে ইউনূস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। এইটাও তারা সহ্য করতে পারেনি। তাদের নিজেদের একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো। তো স্বরাষ্ট্র মন্ত্রকে ঘোরাফেরা করে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের উপরে কি ধরনের অ্যাকশন হতে পারে। সেখানে বসেই আমি শুনেছি যে 11টা জায়গায় সীমান্ত এলাকায়, যেগুলো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা গিয়ে ওয়াকারকে নিয়ে 11টা জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন, সেই 11টা জায়গার মধ্যে শুধু লালমনিরহাটের বোধহয় একটা একে বাঁশের স্ট্রাকচার এগুলো ওপর দিয়ে ভেঙে টেঙে দিয়ে কাজ শেষ হয়ে গেছে, বাকিগুলো কিছু করেনি। আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে আসছি যে বৃষ্টির মতো পড়বে, বৃষ্টির মতো, কারণ আমি খবর পাচ্ছিলাম যে 7 দিনের টাইম লিমিট শেষ হয়ে গেছে, এবার তৈরি হচ্ছে আমাদের ড্রোনগুলো অ্যাকশনে আসবে। এই ড্রোনগুলো ওড়ে পানাগড় থেকে, যেগুলো আপনাদের হাতের বাইরে, সেখান দিয়ে উড়বে এবং জায়গা মতো পড়ে যাবে। এখন যেগুলো শুরু হয়েছে না, সেগুলি 11টা জায়গায় যে শুরু হয়েছে, টোটাল 40 জনের মতো মারা গেছে বলে আমাদের কাছে খবর আছে। আপনাদের কাছে কোনো কোনো খবর থাকবে না, এই কারণেই যে আপনাদের দেশে সমস্ত কিছু চেপে যাওয়া হচ্ছে। যেহেতু আপনাদের দেশের মিডিয়া বলছে না এবং ভারত প্রকাশ করছে না সরকারিভাবে, কারণ ভারত সরকারিভাবে এই তথ্য কখনো প্রকাশ করবে না, তাই আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে আদৌ হয়েছে কিনা। যারা সীমান্তবর্তী এলাকা, যাদের আত্মীয় স্বজন বাস করেন, তাদেরকে আপনারা ফোন করে খবর নিন যে সীমান্ত এরিয়ায় ওই ঘাঁটিগুলো হয়েছে, সেই সীমান্ত এরিয়ায় ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা, 11টা অঞ্চলে ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা। তাহলে আপনাদের কাছে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, কাউকে বলে দিতে হবে না। এই সত্যি হয়েছে কিনা, মানে আদৌ হয়েছে কিনা, এই প্রশ্ন যেগুলো আপনারা কমেন্টে করেন না, তার উত্তর আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমেই পেয়ে যাবেন, কারণ আপনাদের দেশটা খুব ছোট দেশ, একে অপরের সঙ্গে আপনাদের খুব ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে, ফলে জানতে আপনাদের কোনো অসুবিধা নেই। তবে এ তো গেল শুধু ড্রোন হামলা হবে না, এটাকে বলবো শিলাবৃষ্টি। টুকটাক শিল পড়েছে, এরপর শিলাবৃষ্টির পর হয় কি ঝোড়ো বৃষ্টি। এবার ঝড়ের আশঙ্কা আপনারা করুন, যে কোনো সময় ঝাঁকে ঝাঁকে ড্রোন আপনাদের এই সব ক্যান্টনমেন্ট, ড্রোন এবং মিসাইল, এরা কিন্তু আক্রান্ত হবে যে কোনো দিন, যে কোনো সময়। যেটুকু আমি বুঝলাম যে পাকিস্তানে যে ভুলটা ভারত করেছিল, 4 দিনের মধ্যে যুদ্ধটা বন্ধ করে দিয়ে ওরা মাপ চাইলো, ওরা যুদ্ধবিরতি চাইলো, আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। পাকিস্তানের ব্যাপারে যে ভুলটা করেছিল, যেটা আমি বারবার বলি যে এটা ভুল হয়েছে, এটা করা হচ্ছে, থেমে যাওয়া উচিত হয়নি, সেটা এখন ভারতবর্ষ উপলব্ধি করেছেন প্রধানমন্ত্রী। তিনি এবার ঠিক করেছেন যে শুরু হলে আর শেষ না হওয়া পর্যন্ত ছাড়বো না। সুতরাং বাংলাদেশে শুরু হোক অথবা পাকিস্তানে শুরু হোক, অ্যাটাকটা বা দুদিকে যখন একই সঙ্গে হবে অথবা আলাদা করে হবে, তখন কিন্তু একদম শেষ অবধি করে ভারত ছাড়বে, নিশ্চিহ্ন করে দেবে, করে ভারত ছাড়বে। কারণ ভারত আর সহ্য করবে না। আমাদের দেশে যারা লিব্রান্ডু রয়েছে, বামপন্থী, লিবারাল এবং লেফটিস্ট প্লাস গান্ডু, তিনটে যুক্ত করে হয় লিব্রান্ডু। দে লাভ টু সে উই আর লাভিং পিপল, দে আর গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট। গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট বলে কিছু নেই। টেরোরিস্ট ইজ টেরোরিস্ট, তার আবার গুড ব্যাডের কি আছে? আজকে দেশে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, তুমি কথা বলে যাচ্ছ,
भाई गिव ए थैंक्स टू योर पेरेंट्स। आपका जन्म यहां पर हुआ है। অরুন্ধতী রায় জামিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে, জামিয়া উমিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের ড্রোন অ্যাটাকে তিনি সমালোচনা করছেন। হু আর ইউ টু ক্রিটিসাইজ ইন্ডিয়া গভর্নমেন্ট? আপনি কে? যিনি বলেছিলেন এ अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है। अफजल गुरु যিনি আমাদের পার্লামেন্ট অ্যাটাকে যিনি মাথা ছিলেন, তাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তিনি স্লোগান তুলেছিলেন ওই দিল্লি ইউনিভার্সিটিতে, যে अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है। भाई शुक्र मानो अपने पेरेंट्स को कि आपने जन्म लिया इस धरती पर। थोड़ा सा भी दया माया हो जाता ना तो पता चलता অরুন্ধতী রায় আর তোমার যত চেলা চামুন্ডা সাকরেদ রয়েছে তাদের সমস্ত বুঝে যেতেন যে কোথায় আপনি জন্ম নিয়েছেন আর কতটা বাক স্বাধীনতা আপনি পাচ্ছেন। এরা ভারতবর্ষের নীতির সমালোচনা করে কোন স্বার্থে? ভারতবর্ষ আবার একটা পহেলগামের জন্য প্রস্তুত থাকুক, আর একটা দিল্লি ব্লাস্টের জন্য প্রস্তুত থাকুক। যারা ভোটে দাঁড়ালে তাদের পরিবারের ভোটটুকুও তারা পাবে না, একটা কর্পোরেশন ইলেকশনে দাঁড়ালেও পাবে না, তারা দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছে। আই ডিমান্ড ইমিডিয়েট অ্যারেস্ট অফ অরুন্ধতী রায়, ইমিডিয়েট অ্যারেস্ট। বাংলাদেশে কি হবে না হবে, পাকিস্তানে কি হবে না হবে, তুমি নীতি নির্ধারককে, তুমি না এমএলএ, না পার্লামেন্টেরিয়ান, না এমপি, তুমি কে? তো যাই হোক, আমাদের দেশের এই জন্য আমরা বলি এদেরকে লিবরান্ডু, লেফটিস্ট, লিবারেল প্লাস গান্ডু, সব মিলিয়ে লিবরান্ডু। আর আপনাদের দেশে যারা এই যে গুজববাজ ফুজববাজ বলেন না, আর যারা বলে সত্যি কিনা মিথ্যে কিনা, আপনি ছবি দিন অমুক দিন, বোঝেন না। আপনাদের এত নেতা গিয়ে আপনাদের দেখা করলেন, আপনার নেত্রীর সঙ্গে একটা ছবি কেন বেরোয়নি? কেন বেরোয়নি? নেতাদের বলতে পারতেন যে একটা ছবি দিন, নইলে আমরা বিশ্বাস করতে পারবো না। কই বলেননি তো নেতাদের। আপনার যত ডিমান্ড হচ্ছে আমার কাছে, ওয়ার্থলেস পিপল। আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনারা হলেন গিয়ে ওই ইউনুসের সাকরেদ, যারা এখানে আজে বাজে কমেন্ট করে যান, এর উত্তর পাবলিক দেবে, যারা বোঝে তারা দেবে উত্তর। আমার দোয়াটা বড় ব্যাপার নয়, তাদের দোয়াটা দরকার। তো বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি নাচছে, আমি এটা বলে দিলাম। কবে হবে না হবে কিন্তু আমি জানি না, কিন্তু শুরু হলে শেষ হয়ে ছাড়বে। এবারে পাকিস্তানের মতো হবে না যে 4 দিনের যুদ্ধ করে কি 2 দিনের যুদ্ধ করে বাংলাদেশে হাফ বেলায় যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপরে তো আমরা ছেড়ে দিলাম। ও আর হবে না, ভুলে যান। এবার শুরু হবে তো শেষ হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্ট একটা আমি নির্দেশিকা একটা পেয়ে গেলাম, মানে একটা লাইন আমি পেয়ে গেলাম, যেটাতে আমি বুঝলাম যে এবার শুরু হলে সে পাকিস্তানি হোক অথবা বাংলাদেশে হোক, কারণ টেরোরিজম ভারতবর্ষ বরদাস্ত করবে না। সিডনিতে কি হলো? সিডনিতে এত বড় ঘটনাটা ঘটে গেল। ভারতবর্ষ যখন পরমাণু পরীক্ষা করেছিল, প্রথম আপত্তি করেছিল অস্ট্রেলিয়া। এরা বহু বর্ণের বিশ্বাসী। সবাই এসো। আজকে ব্রিটেনের অবস্থা দেখুন, ব্রিটেনের সাহেবরা এখন সংখ্যালঘু হয়ে গিয়েছে। এমন এমন এক একটা পাড়া রয়েছে যেখানে গিয়ে ঢোকা যাবে না, তারা আর্তনাদ করে এখন। একসময় এই ব্রিটেনে সূর্যাস্ত যেত না,
তাদের আজকে এই অবস্থা। তো যাই হোক, বাংলাদেশের এই যে ইউনূস সরকার, তারা কোনো কিছু জানতে দিচ্ছে না, মানুষকে বোকা বানিয়ে রাখছে। সব কটা কি চেপে রেখে দিয়ে সব মানে কথা সমস্ত চাপা আছে, কেউ কিছু আপনারা জানতে পারছেন না। মিডিয়া কি জানে না? মিডিয়া সবাই সব জানে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। তারা প্রকাশ করতে গেলে তাদের চাকরি চলে যাবে, নইলে প্রাণটা চলে যাবে, আর নইলে পরে চ্যানেলটি জ্বালিয়ে দেবে, কাগজের অফিসটি জ্বালিয়ে দেবে। কে চায়? আপনাদের না জানার ফল হচ্ছে আজকে দেশটা আরো অধঃপতনে চলে যাচ্ছে, আর আপনারা জানারও চেষ্টা নেই। কেউ যদি আপনাদের জানাবার চেষ্টা করে তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, আপনাদের যদি কেউ জানাবার চেষ্টা করে তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। খোদ আওয়ামী লীগের লোকেরা আমায় প্রশ্ন করে, আপনি একজন চাওয়াবাজ, ছবি দিন নইলে বিশ্বাস করবো না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? আপনি বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। আমি কি কখনো আপনাদের বলেছি যে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন? আমি তো বলিনি। তবে আমি যা বলি তাই ঘটে, আমি যা যা বলেছি তাই তাই ঘটেছে। ওই বলেছি ড্রোন বৃষ্টি হবে, ড্রোন বৃষ্টি সবে শুরু হয়েছে। এবার খোঁজ নিয়ে দেখুন হয়েছে কি হয়নি। আত্মীয় স্বজনকে ফোন করুন সীমান্ত এলাকায় যারা রয়েছে। আর যখন আপনার পাশের বাড়িতে যখন পড়বে তখন তো আপনি বলেছি না, ওই পেছনে পেছনে যখন পড়বে, পেছনে যখন জ্বলবে তখন বলবে না না আমার মাথায় পড়েনি, আমার পেছনে পড়েছে, ওটা গুজব ছিল। আমি বলেছি এটাও হবে আপনাদের। আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে আপনাদের এই গান্ডুমির জন্য। আপনাদের ওই জন্য নাম দিয়েছি আমি উদগান্ডু, যারা এই সমস্ত কথা বলেন। আরো অনেক কিছু নাটক দেখার বাকি আছে, পিকচার আবি বাকি হ্যায়। সবে শুরু হলো দোস্ত, পিকচার আবি বাকি হ্যায়। আপনারা প্রধানমন্ত্রী সব জানেন, তিনি সমস্ত কিছু জানেন, এবং তার নির্দেশ, তার সঙ্গে আলাপ আলোচনা করেই ভারতবর্ষ যা করার করছে। আমার যতটুকু বোঝার আমি ততটুকু বুঝে গিয়েছি, সব কথা বলতে পারবো না। সুতরাং আমি এক একটা মন্ত্রক ধরে ধরে রোজ আমি বলবো। স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলবো, বিদেশ মন্ত্রকের কথা বলবো, বাণিজ্য মন্ত্রকের কথা বলবো, বিভিন্ন ডেস্কের কথা বলবো। ঘুরে ঘুরে যা আমি গত 3 দিনে জানতে পেরেছি পুরোটা আপনাদের ধীরে 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 বলবো। আপনারা অপেক্ষা করুন, আর আপনারা তার থেকেই বুঝতে পারবেন, আমার আলোচনা থেকে বুঝতে পারবেন যে বাংলাদেশের কপালে কি দুর্গতি আসছে। সে বাণিজ্য থেকে আরম্ভ করে আর অস্ত্র পর্যন্ত, লড়াই পর্যন্ত সব নিয়ে কি দুর্গতি আসছে ধীরে ধীরে বুঝতে পারবেন। আমি ধীরে ধীরে সব বলবো। 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচন চলছিল, এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম, তার উপরে হামলার ঘটনা ঘটে। ফয়জুল করিম তিনি অভিযোগ করেছিলেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা তার উপরে হামলা করেছে, এবং তিনি বরিশালের পুলিশ কমিশনারের কাছে গিয়ে সেটা বিচার দিয়েছেন। এবং এই ছবি মুহূর্তের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছিল, এবং সবাই ধিক্কার জানিয়েছিল যে ওই ইলেকশনে বিএনপি অংশ নেয় না। ওই ইলেকশন নিয়ে অনেক তর্ক ছিল, অনেক বিষয় ছিল যে ইলেকশন কেমন হবে। অন্যতম ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সেখানে জয়েন করেছে সেটাও তখন টলারেট করা হয়নি। তাকে প্রার্থীকে মেরে, একেবারে একজন প্রার্থীকে মারা, এটা যে কোনো নির্বাচনে কিন্তু মানুষ খুব সিরিয়াসলি নেয়, সারা দেশের মানুষ দেখলো। এবং এইসব ঘটনা বাংলাদেশে আরো নির্বাচন, যে সরকারের অধীনে নির্বাচন, এটাকে খুব প্রশ্নবিদ্ধ করে ফেললো, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিটা আরো জোরালো করে তুললো। কিন্তু তারপরে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়াল, তার রিয়াকশনটা আপনাদের মনে আছে? উনি কি ইন্তেকাল করেছেন? না, উনি কি আপনার কতটা, আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে হাবিবুল আওয়াল যখন এই কেউ পিছন রিয়াকশন থেকে ঘুষি দিলেন, মেরেছে। পরপর চারদিকে একদম ছিচি পড়লো, সবাই তীব্র সমালোচনা করলো তৎকালীন সিইসি হাবিবুল আওয়ালের, এবং এর জবাব দিতে দিতে ত্রাহি অবস্থা, সরকারও অপদস্থ অবস্থা, তৎকালীন সরকার। এইবার সারা দেশের মানুষ যখন তটস্থ, সারা দেশের মানুষ যখন উৎকণ্ঠিত যে একটা তরুণ যুবক, হোক তার রাজনৈতিক আদর্শ যাই হোক না,
সেই টগবগে তরুণ যুবকটি ঢাকার রাজধানীতে রাজপথে দিনের বেলায় তাকে প্রকাশ্যে একেবারে ট্রেন্ড কমান্ডো স্টাইলে তার মাথার খুলিটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো, গুলি করা হলো, মাথার খুলি একদিক থেকে আরেক দিকে বের হয়ে গেল। সেই ঘটনায় সারা দেশের রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, প্রার্থীদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, এগুলো নিয়ে আলোচনা, একে অন্যকে দোষারোপের রাজনীতি, সেই সময় বাংলাদেশের এখনকার নির্বাচন কমিশনার সিইসি তিনি কি বলছেন? আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আমি নিজে থেকে আর কোনো মন্তব্যে যেতে চাই না। আপনার পত্রপত্রিকা এসছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালানোর ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানান তিনি। গুলশানে একটা অনুষ্ঠানে বলছেন যে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? সরি টু সে, আমার হাসার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হাসিনি, ওনাদের এই চেয়ারটার গরম। আমি বলেছি না গতকাল একটা আলোচনায় যে স্বরাষ্ট্র মন্ত্রীর চেয়ারটার একটা গরম আর সিইসি চেয়ার, এই দুইটা যারা বসেন তাদের দোষ নেই, চেয়ারের একটা দোষ আছে। মাঝে মাঝে দু একটা খুন খারাপি হয়। হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। সিম্পল ব্যাপার। ঢাকা শহরে বছরে একটা দুইটা যদি এরকম দিনে দুপুরে রিক্সা দিয়ে জুম্মার নামাজ পড়ে যাবে, আইসা কমান্ডো স্টাইলে মাথার মধ্যে পিস্তল ঠেকায়, যদি 2 কোটি 3 কোটির মানুষে একটা দুইটা নাই পড়ে, তাহলে এইটা তো মাঝে মধ্যে হবেই। এটা কোনো বিষয় নাকি? আপনারা কি বলেন এসব? অযথা টেনশন করেন। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল, আগে ছিল, এখনো হবে। আগে কি আসন্ন মাস্টার খুন হয়নি? ঠিক তো, হ্যাঁ, আওয়ামী লীগের সময় বেশ ফের করে আসন্ন মাস্টারে খুন করে ফেলছে, তখন করছে, এখনো করবে। আগে করছে, তখন আপনারা কই ছিলেন? তাই না? সিসি যেহেতু বলছেন, হ্যাঁ, এরকম তো অনেক আগেও হয়েছে। একটু ব্রেকেটে আমার সামনে যে নিউজটা পড়ছি না ইত্তেফাকের, সেখানে ব্রেকেটে আবার লিখেছে হেসে, আমরা ভিডিও আছে। সিসি আর বলেন, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, ফরমার ফাইনাল ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশনের সময় এই ধরনের ঘটনা বাংলাদেশে হয়, এগুলো নতুন কিছু না। আমাকে একজন ফোন দিয়েছিল, বুঝছেন? তাই বলো, আরে ভাই, তাই তো শোন, এগুলো ঘরের ভেতরে বলা যায়, ঘরের ভেতরে আড্ডায় বলা যায়। ওই চেয়ারে বসে বলা যায় কিনা? ওই চেয়ারে বসলে বোধহয় মানুষ ভুলে যায়, আমি ঠিক জানি না। আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারতেছি। আমার মতন একটু বাউন্ডলে জীবনযাপনে অভ্যস্ত হন স্যার। আমি রাত 2টা 3টায় আমার স্ত্রীকে নিয়ে, আমার কন্যাকে নিয়ে আমি মন চায় মিরপুর থেকে আমি ওই চাংখার পুলে গিয়ে আমি বট ভাজি খাবো আর গরম লুচি বা পরোটা খাবো। হ্যাঁ, খুব পেরেছি। 2001 সালের পর থেকে পারতাম। যখন র্যাব আসছে 3 সালের পর, যখন র্যাব আসছে না, র্যাব আসার পর থেকে ঢাকা শহরে চলতে টেনশন হতো না। আর এর আগে আমি ঢাকা শহরে আমি কাজীপাড়ায় থাকতাম, সেখান থেকে ফার্মগেট আসতেও ভয় পেতাম, কারণ ওই রাস্তাটা, যে নির্বাচন কমিশনের সামনে রাস্তাটা, ওইটা গিজ গিজ করতো ছিনতাই গাড়ি, 7টা 8টার পরে দিকে চলা যেত না। কিন্তু 2003 সালের পরে আমি আবার ওই রাস্তায় রাত 12টা 1টা 2টায় চলতাম। এই কিছুদিন আগেও পর্যন্ত, এই যে 24 সালের 5 আগস্টের আগে 15 মিনিট চলছি ওদিকে, কেন যেন ভয় লাগতো না। কারণ আমরা দেখতে পরীক্ষা করে দেখেছিলাম যে ছিনতাইকারীর অত একটা টেনশন নাই, ছিল একটু ভেতর দিকে, গভীরের দিকে, অত টেনশন নেই। কিন্তু এখন রাত্রে 12টার সময় আমার যদি আরো 1 লাখ টাকা সাথে পেশোয়ারি বিফ নতুন আমদানি হওয়া পাকিস্তান থেকে, তারপরে ধরেন কাবুলি পোলাও, আরো কিছু, হ্যাঁ, উটের বিরিয়ানি দিয়ে আমাদের দাওয়াত দেন না পুরান ঢাকায়, আমি রাত্রে 10টার দিকে, স্ত্রী কন্যা নিয়ে তো যাওয়া দূরের কথা, আমি যাবো না। এখন আমাদের সিসি সাহেব রাত্রে এই বাংলাদেশে এখন রাস্তায় ঘোরাফেরা করতে পারতেছেন, শান্তিতে ঘুমাতে পারতেছেন। এটা নিশ্চয়ই সুক্রিয়া আদায় করার বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি। আমরা গতকালই আইন শৃঙ্খলা বাহিনীর টপ বসদের সঙ্গে সভা করেছি। বাংলাদেশে আমি এমন কোন একজন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করতে পারি না নাম,
যে যাকে সরকার প্রধান বা ইলেকশন কমিশন ইলেকশনের সময় ডেকেছে আর এসব বলছে যে স্যার অফিস পরিস্থিতিটা একটু খারাপ, আমার কাছে বর্তমান ডাটাটা একটু বাজে, আমাকে 7টা দিন সময় দেন, আমি ঠিক করে তারপরে আপনার কাছে আসবো, এরকমও কেউ বলে নাই। সুতরাং এখন তিনি এই ডাটা পেয়েছেন, ডাটা পেয়ে তিনি বলছেন, আসলে কি জানেন যে অনেক কিছু ফান করে বললাম, তো এই পথটাই হচ্ছে এরকম। কাজী হাবিবুল আওয়াল এখন কোথায় আছেন? এই সরকার যে কোনো এটা নিয়ে ধরা না ধরার মধ্যে অনেক সমালোচনার জায়গা আছে, এবার কাজী হাবিবুল আওয়াল এখন জেলখানায়। সেই যে কথাটা তিনি বলেছিলেন ফজল করিম আহত হওয়ার দিনে, যে উনি কি ইন্তেকাল ফরমাইছেন, আজকে গিয়ে জিজ্ঞেস করেন, তিনি বলবো যে আমি তখনই এখন হইলে আমি এই কথাটা বলতাম না, আমি নিশ্চিত। এবং এই যে বর্তমান সিসি তিনি এখন বলছেন যে আইন শৃঙ্খলা খুব ভালো, একটা হাদি এরকম ঘটে, এটা হইতেই পারে। হ্যাঁ, এই জিনিসগুলা তিনি যদি এই চেয়ারে না থাকেন তখন তাকে আবার প্যারা দেয় কিনা, আমার কাছে শুধু এইটাই প্রশ্ন, যে কেন এইসব চেয়ারে বসলে পরে এই যে মানুষের জীবন নিয়ে প্রশ্ন করলে পরে স্বরাষ্ট্র উপদেষ্টা এড়ায় গিয়ে আলু আর পেঁয়াজ নিয়ে কথা বলেন, চেয়ারটা ছাড়লেই তেনারা এটা বলবেন না, বললে এগুলো সমালোচনা করবেন, আমি নিশ্চিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে আমি